রেডিও অরের অনুষ্ঠানে আজকের পর্ব শুরু করছি একটি গল্প দিয়ে, বনলতার জন্য। গল্পটি রচনা গৌতম চ্যাটার্জি, পাঠ করেছেন পার্থ প্রতিম মজুমদার। মেঘথমথম কোনো এক বৃষ্টি ভেজা বৃহস্পতিবার ভোর। রাতভর ঝড়ের তাণ্ডবে ঝরা পাতার শোক গায়ে মেখে ভিজে আছে সারা উঠান। ঘুম ভাঙার পর তুমি বাসি মুখে জানালা খুলে দেখতে পেলে তোমার বাড়ির পশ্চিম দিকের কাঁঠাল গাছের মাথায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। বিছানা ছেড়ে এলোমেলো শাড়ি সামলে তুমি দুলে দুলে হাঁটলে পুকুর ঘাটের দিকে। রাতভর স্বামীর সোহাগের দাগ পুকুরের জলের কাছে জমা রেখে বাড়াবাড়ি রকম আনন্দ নিয়ে গুনগুন করে সুখী মানুষের গান গাইতে গাইতে বারান্দায় দাঁড়িয়ে আদর করছো তোমার ভেজা চুলগুলোতে নরম গামছায়। তোমার স্বামী তখনও ঘুমে। তুমি ভাবছ কি রান্না করবে আজ, সে অফিস যাবে কি করে। তোমার চিন্তার অবসান ঘটিয়ে তোমার স্বামী ওই কালবৈশাখীটা ঘুম থেকে উঠেই তোমাকে জানালো আজ আর অফিস যাব না। এসব বৃষ্টিমাখা ভোর খুব কমই আসে পৃথিবীতে। তুমি বরং উনুনে চা না বসিয়ে আজ খিচুড়ি আর পালং শাক চড়াও। তোমার স্বামী অফিস না যাওয়ার আনন্দে বৃষ্টি আরও নামলো ঝরঝর। রান্নাঘর হতে তোমার টুংটাং বাটিঘটির শব্দ। পাশে বসে কাটা কাটা গল্প করছে তোমার স্বামী। খিচুড়ি আর পালং শাকের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে সারা রান্নাঘরে। সকাল গড়িয়ে বিকেলের দিকে চলে গেল দিন। যেভাবে আমরা চলে গিয়েছি একদিন আমাদের শখের প্রেমকে জারজ সন্তানের মতো ছুঁড়ে ফেলে দিয়ে মল্লিকাপুরের পথের রেখা ধরে দুজন দুই প্রান্তে। তুমি বিছানা বিছিয়ে খিচুড়ি বাড়লে থালায়, আর তোমার স্বামীকে পাঠালে বাগান থেকে কাগজি লেবু খুঁজে আনতে। বৃষ্টি থামলো একটু। খাবারের প্লেট সামনে রেখে তোমার চোখ পড়ল উঠানের বাঁদিকের কাঁঠাল গাছের ডালে। ওখানে সারা রাতের বৃষ্টিতে ভিজে জবুথবু হয়ে তোমার দিকে তাকিয়ে বসে আছে একটা কাক। কাক না দেবদাস। কাকটা এমন ক্ষীণ দৃষ্টিতে তোমার দিকে ইশারা করে বসে আছে যেন কিছু বলতে চায় সে। মুখটা মোচড় দেবে একটুখানি তোমার। তোমার স্বামী টসটসে সবুজ একটা কাগজি লেবু হাতে ফিরে এলো, আরো নিয়ে আসলো একটা মৃত্যুর দুঃসংবাদ। ধরো খিচুড়ি খেতে খেতে তোমার চেনা জগৎটা এলোমেলো হলো। তোমার বুকের ভেতরটা ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে হলো হাজার টুকরো। তোমাকে বিদ্রুপ করে তখন কা কা করে উঠল কাঁঠাল গাছের ডালে বসা গতর ভেজা কাক। তোমার গলা দিয়ে খাবার নামবে না আর সেই দুপুরে। কয়েক নলা খেয়েই তুমি জল ঢেলে দেবে পাতে, বা তোমার ভীষণ কান্না পাবে। তুমি কেঁদো না। আজকের নাটক সুন্দরবনের সেই রাত। রচনা শিখর চক্রবর্তী, নাট্যরূপ মানস কুমার লাই, নির্দেশনা সুধাংশু ঘোষ, অভিনয় ভাস্কর ভট্টাচার্য, সুধাংশু ঘোষ, মানস কুমার লাই ও নবনীতা ব্যানার্জি।
বেরোবে পুজো সংখ্যা? পাবলিশারদের সঙ্গে সেরকম কথা হয়েছে, আর সেই কারণেই এই দাদার কাছে আসা। আমার কাছে? আমি আবার তোদের গল্প উপন্যাসের কি বুঝি বল? সারা দিন তো কেটে যায় সুন্দরবনের জলদস্যু, চোরা চালান আর চোরা শিকারীদের পেছনে ধাওয়া করতে করতে। সত্যি বাবা, এমন চাকরি পেয়েছো, গাল ভরা নাম গোসাবা থানার মেজ বাবু। এদিকে সারাদিন ধরে নদীতে নদীতে ঘুরে বেড়াচ্ছে। আর সেই জন্যই তো তুমি আমাকে হেল্প করতে পারবে তিমিরদা। আসলে লেখার বিষয়ে বৈচিত্র্য আনার জন্যই আমি একটু সুন্দরবন যেতে চাই। আমার প্রকাশক এবার সুন্দরবনের প্রকৃতি, সেখানকার বাসিন্দাদের জীবন, এইসব নিয়ে একটা প্লট তৈরি করতে বলেছে। আর বুঝতেই তো পারছো, শহরতলির বাসিন্দা হয়ে এইরকম একটা অচেনা অদেখা বিষয়ের ওপর লিখতে গেলে সেটা কিন্তু ভীষণ হাস্যকর হয়ে যাবে। বুঝলাম, কিন্তু আমি তোকে কিভাবে হেল্প করতে পারি? তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি যখন ওই ভুটভুটির নৌকায় জলদস্যু, কাঠ, মধু, মাছ চোরাচালান আর চোরা শিকারীদের পেছনে নজরদারি করে বেড়াবে, আমি তখন শুধু তোমার সঙ্গে থাকতে চাই। অসম্ভব অনিমেষ, তাই কখনো হয় নাকি? সুন্দরবন সম্পর্কে তোর কোনো ধারণা আছে? চারিদিকে বিপদ ওত পেতে থাকে। সরু সরু নদীর দুধারে ঘন জঙ্গল, জলে কুমির, ডাঙায় বাঘ, আর তাছাড়া জলদস্যু, চোরা শিকারীদের সাথে মাঝে মাঝে গোলাগুলির লড়াই তো চলেই। আমি কোনো মতেই তোকে বিপদের মধ্যে নিয়ে যেতে পারবো না অনিমেষ। আরে আমি তো সেই জন্যই বলছি তিমিরদা, আমি এই জীবনটা স্বচক্ষে দেখে একটা রোমহর্ষক উপন্যাস লিখব। ঠিকই তো, লেখক নিজে উপন্যাসের জন্য রিস্ক নিতে চাইছে, আর তুমি তাকে সাহায্য করবে না? বাংলা সাহিত্যের সাথে তুমি এরকম করতে পারো না? আহা, তুমি বুঝতে পারছো না মিতা। আরে অফিস প্রোটোকল বলেও তো একটা জিনিস আছে নাকি? কোনো সিভিলিয়ানকে আমি লড়াইয়ের জায়গায় নিয়ে যেতে পারি না। তিমিরদা, আমি কথা দিচ্ছি, সেরকম কোনো বিপদ এলে আমি নিজেই অন্য নৌকায় ফিরে আসব। তোমাকে কোনো অসুবিধার মধ্যে আমি ফেলবো না। আমি শুধু ওখানকার জীবনযাত্রাটা কাছ থেকে একবার দেখতে চাইছি। তুমি আর না করো না তিমিরদা, আর না করো না প্লিজ। দেখো, যদি তুমি ঠাকুরপোকে নিয়ে না যাও, তাহলে কিন্তু আমি খোকাকে নিয়ে বাপের বাড়ি চলে যাব, বলে দিচ্ছি। আরে তোমরা বৌদি দেওর মিলে আমার চাকরিটা না খেয়ে ছাড়বে না দেখছি। ঠিক আছে অনিমেষ, আগামী পরশু তৈরি থাকিস, কিন্তু কোনো রকম বিপদের আঁচ পেলেই আমি কিন্তু তোকে ফেরত পাঠিয়ে দেবো, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। আর আর ফিরে এসেই কিন্তু একটা দারুণ গল্প লিখে ফেলতে হবে ঠাকুরপো, যাতে পুজো সংখ্যাটা একেবারে জমে যায়। বুঝলি অনিমেষ, এই যে নদীটা দেখছিস, এটার নাম গোসাবা। রায়মঙ্গল ও মাতলার মিলিত কয়েকটা স্রোত মিশে এর জন্ম। সুন্দরবনের ভেতরের অজস্র শাখা আর খাঁড়ি। সময় এগোচ্ছে রে, কাজের চাপ, জটিলতা, চোরাচালান, চোরা শিকার বাড়ছে। এখন তো ডিউটির অর্ধেক সময় এই নদীপথে টহল দিতে দিতেই কেটে যায়। তা তোমার আসলে কাজটা কি বলো তো? এই সুন্দরবনের গরিব মানুষেরা মধু, কাঠ, মাছ এসব চুরি করে, এটাই ওদের জীবিকা। আমার কাজ তাদের ওপর নজরদারি করা। আবার পুলিশের গতিবিধিও ওদের নখদর্পণে। ওদের নজরদার ছড়ানো থাকে। তারা টহলদারি পুলিশ দেখলেই এত্তেলা করে দেয় জঙ্গলে ঢোকা দলগুলোকে। এরা তার মানে কখনোই ধরা পড়ে না? না, ঠিক তা নয়। এখানে ছোট ছোট নৌকা নিয়ে ৩-৪ জনের দল করে সবাই বেরোয়। মাছ ধরার লাইসেন্স অনেকেরই থাকে, মধু সংগ্রহ, জঙ্গলে ঢোকার অনুমতিও থাকে, অবশ্য কোর এরিয়া ছাড়া। অসাবধান মরিয়া বেআইনি দলগুলো সামনে পড়ে যায়। তারপর ধরপাকড়, জাল, নৌকা বাজেয়াপ্ত করে 2 দিন হাজতবাস, শেষে ছেড়ে দিতেই হয়। এতই গরিব সব, এদের কেস চালানোর ক্ষমতা নেই। উঠে পরিবার, বউ বাচ্চা না খেতে পেয়ে মরবে।
হুম, তা কোর এরিয়া মানে? কোর এরিয়া মানে হলো যেখানে রয়্যাল বেঙ্গলের আস্তানা, কিছুটা গভীর জঙ্গলে বা যেখানে প্রায়শই দেখা যায়, সেটাকে কোর এরিয়া চিহ্নিত করে প্রচার চালানো হয়। কিন্তু সেসব শুনলে তো প্রাণ হাতে করে মধু কাঠ ভাঙতে, গোলপাতা পাড়তে জঙ্গলে ঢুকে যায় মহিলা পুরুষ নির্বিশেষে দলগুলো। এরপর ঢুকতে ঢুকতে আরও দুর্গম আনকোরা জায়গার খোঁজে চলে যায় ওই কোর এরিয়ায়। প্রায় দুর্ঘটনা ঘটে, বাঘের হামলার শিকার হয় হতভাগ্য কেউ কেউ। দুদিন সবাই সতর্ক হয়, আমাদের উপর চাপ বাড়ে, টহল জোরদার হয়, আবার যে কে সেই। এত বড় জঙ্গল নদী ভরা এই সুন্দরবন, একে টহল দিয়ে এসব মৃত্যু আটকানো কি আমাদের মতন তালপাতার সেপাই নিধিরাম সর্দারদের কম্য? সরকারি নিয়ম মেনে কাজও চলছে, দুর্ঘটনা মৃত্যুও চলছে, পাশাপাশি জঙ্গলের একটা নিজস্ব কানুন আছে, সেটা নিয়ে ছেলে খেলা করলে তার মাসুল জঙ্গল নিজেই কিন্তু আদায় করে নেয়। বড় বিচিত্র রহস্যময় এই লোনা পৃথিবী অনিমেষ। পরতে পরতে জড়িয়ে আছে অচেনা অদেখা বিস্ময়, প্রকৃতির খামখেয়াল, মানুষের জীবনযুদ্ধ, নিত্য সংঘর্ষ। এইসব নিয়েই আমাদের এই সুন্দরবন চলে তার নিজস্ব ছন্দে। স্যার, একবার বাইরে আসবেন। কি বাবা রামলাল, সব ঠিক আছে তো? স্যার, জেলেদের একটা নৌকা এসেছে, ওর মাঝি ইসমাইল আপনাকে কিছু বলতে চায়। ঠিক আছে, ওকে দাঁড়াতে বলো, আমি 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 এখনই আসছি। তিমিরদা, আমিও কি তোমার সাথে যেতে পারি? যাবি? আচ্ছা ঠিক আছে, আয়। পেট নাম হই বড়বাবু। কি ব্যাপার ইসমাইল, কিছু বলবে? আগে ওই খাড়ির মুখে একটা নৌকা দেখতে পেলাম হুজুর। আমরা মাছ ধরতে ওদিক পানে যাতেই দেখি মুখে সব লাল কাপড় ঢাকা মনীষী, হাতে বন্দুক, নৌকা নিয়ে ঘুরিয়ে বলছে। আমাদের দেখতে পাই নাই, তাতেই আপনাকে জানাতে এলাম। খুব ভালো করেছো ইসমাইল, খুব ভালো করেছো। আমার মনে হচ্ছে ছিনতাইকারী পাইরেটস নৌকা। ঘোষালবাবু, আপনি এখনই ওয়ারলেসে কোস্টগার্ডকে খবর দিন। ওনারা মোহনা পার হয়ে আন্তর্জাতিক জলসীমায় আছেন। সমুদ্রের দিক থেকে কোস্টগার্ড আর নদীর দিক থেকে আমরা আক্রমণ করলেই ওরা পালাবার পথ পাবে না। এই পাইরেটস ব্যাপারটা কি? ইতিহাসে পর্তুগিজ জলদস্যুদের কথা পড়েছিলি না? পাইরেটস হলো এদের আধুনিক সংস্করণ। বাংলাদেশি বা আরাকান জলদস্যুরা মোহনার আগে বিভিন্ন খাঁড়িতে ঘাপটি মেরে লুকিয়ে থাকে। সুযোগ পেলেই নিরীহ মৎস্যজীবীদের নৌকা লুটপাট করে সবাইকে বন্দি করে। তারপর চলে মুক্তিপণের খেলা, আবার কখনো কখনো ওদের মেরেও ফেলে। স্যার, কোস্টগার্ডের সাথে কথা হয়েছে, ওনারা খাঁড়ির দিকে রওনা হয়ে গেছেন। আমরা কি নৌকার মুখ ঘোরাবো স্যার? হ্যাঁ ঘোরাও, কিন্তু তার আগে তো এই অনিমেষের একটা ব্যবস্থা করতে হবে। ওকে নিয়ে তো আর অপারেশনে যাওয়া যাবে না, লাইফ রিস্ক আছে। ইসমাইল, তোমরা তো গ্রামের দিকে ফিরে যাবে, এই আমার এই ভাইটিকে তোমাদের নৌকায় করে লোকালয়ে নামিয়ে দেবে। কি যে বলেন কর্তা, আপনাকে কথা হলো গিয়ে ওই আমাদের কাছে আদেশ। আপনাদের মতো মান্নি গন্নি মাইন্সের কথা অমান্নি করলে চলে? অনিমেষ, বুঝতেই তো পারছিস কীরকম সিচুয়েশান। তুই এক কাজ কর, ওই ইসমাইলের সাথে লোকালয়ে ফিরে যা। খুব খারাপ লাগছে জানিস, খুব খারাপ লাগছে তোকে এইভাবে ছেড়ে দিতে, কিন্তু কি করব বল, উপায় তো নেই। মাত্র তো একটা রাত আর কয়েক ঘন্টা ইসমাইলের নৌকায় কাটিয়ে দিলেই লোকালয়ে পৌঁছে যাবি। পারবি না? কিরে, একটু কষ্ট করে ম্যানেজ করতে পারবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব পারবো, খুব পারবো। তুমি চিন্তা করো না, চিন্তা করো না তুমি। আসেন কর্তা, আসেন, আমাকে নৌকায় বসেন। আমরা আমরা তাহলে আসি স্যার। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। অনিমেষ, সাবধানে যাবি কিন্তু। একটু মাইনে গুছে নিবেন কর্তা, গরিব লোক আমরা। জাল টেনি কাঠ মধু দিয়ে কোনো রকমে সংসার চালাই,
আপনারই খাতির করি সাত দিকি। বড়বাবু সব জানেন কর্তা। আরে তোমার এত লজ্জা পাওয়ার কিছু নেই। আমাকে তো তোমরাই একরকম উদ্ধার করলে, উপকার করলে। না না না, আমার কোনো অসুবিধা হবে না। এই রাতটুকু আর সকালের কয়েক ঘন্টার ব্যাপার তো, ওহো ঠিক কেটে যাবে। বলি ও পুতুল, সইয়ের ভিতর থেকে বাইরে আয় দিকি, ইদিক পানায় কর্তাকে পেন নাম কর। এ কি ইসমাইল, তোমার নৌকায় মেয়ে মানুষ লুকিয়ে রেখেছো কেন? কসুর মাফ করবেন কর্তা, আপনি যা ভাবতেছেন তা লয়। এ পুতুল আমাদের গাঁয়ের মেয়ে, সব বউ জিদের সঙ্গে জঙ্গলে গেছিল গোল পাতার কাঁকড়া ধরতি। মরদ তারে তো বাঘে খেলো বছর আগে। কি করে, পেট চালাতে তো হবে, তাই জঙ্গলে যায় আর সবার সাথে। কি হয়েছে কি কথা, ওর সাথীদের সনে ছাড়াছাড়ি হয়েছে। আমাগো নাও দেখি হাত বাড়াই চিৎকার দিছিল, কি করি তুলে নিয়েছি। অন্য কিছু না কথা, ছোটু বুনির মতো। বড়বাবু দেখি ফেললি মুশকিল হতো, তাই লুকায় রাখছি ছয়ের মধ্যেই। আপনি ভিতরে গিয়ে বসেন কর্তা, ও বাইরে থাক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এখন ভেতরে বসবো না, এই বাইরেই থাকি একটু। তুমি বরং ভেতরেই বসো। না কর্তা, অনেকক্ষণ থেকে ভিতরে লুকিয়েছিলাম, আর পারতাছি না। এবার একটু নাওয়ের ধারে বসি। ইসমাইল, তোমার নাওয়ের হালির সাথে আলাপ করাবে না? আসেন কর্তা, ইদিক পানে আসেন। ও কালু সর্দার, ই দেখো কর্তা তোমাগো লগে আলাপ করবেন। পেন নাম কর্তা। হ্যাঁ, ও কি ভয়ানক! কালুর মুখটা ওই রকম বিভৎস হয়ে গেছে কিভাবে? বাঁ দিকের গালে তো কোনো মাংসই নেই। বাঁ চোখের দৃষ্টিটা কিরকম শীতল। তাহলে কি বাঁ চোখটা পাথরের? আপনি এইদিকে সরে আসেন কর্তা, চলেন এই ছয়ের ভিতরেও চলেন। রোদ বেলা বাড়তেছি, বিশ্রাম করেন, আমি খাবার জোগাড় করি, রান্না সাফাই। এই মেয়ে, পা তুলি বস, জলে কামট আছে। আছে তো আছে, তুমি লেজার কাম করোকে যাও। বেলা পড়ে আসছে ইসমাইল, আর কিছুক্ষণ পরেই সন্ধে নামবে। রাতের অন্ধকারে এই সুন্দরবনের খাঁড়ি পথ ধরে যেতে তোমাদের ভয় করে না? কত রকম বিপদ তো উৎপেতে থাকে। ভয় পেলে কি চলে কর্তা, পেটের লাগি জলে নাও ভাসাতেই হয়। এই জঙ্গল, এ নদী আমাদের মা বাপ। সে তো বুঝলাম। তা তোমাদের ওই কালু সর্দারের ব্যাপারটা কি বলো দেখি? ওর মুখেরই অবস্থা কি করে হলো? সে অনেক বৃত্তান্ত কথা। কালু হলো গিয়ে আমাদের গাঁয়ের বাউলে। বাউলে? সেটা আবার কি? ওই বাউলে হলো গিয়ে বাঘের মন্তর জানা গুণী। মন্তরের জোরে এরা বাঘকে দূরে সরাতে পারে, আবার চাইলে বাঘকে টেনেও আনতে পারে। এখানকার গরিব মানুষরা যখন দল বেঁধে জঙ্গলে ঢুকে মধু কাঠ আনার জন্য, তখন সঙ্গে থাকে একজন বাউলে, যে জঙ্গলে ঢুকে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে মন্ত্র পড়ে বেঁধে দেয়। সেই এলাকা জুড়ে বাঘ ঢুকতে পারবে না, দল মিলি নিশ্চিন্তে কাজ করতে পারবে। বাঘ দূরে থাকবে মন্ত্রের তেজে। কালু সর্দার সেই মন্ত্র জানে? তাহলে ওর এই অবস্থা হলো কি করে? ওই গেল বছর আমাদের গাঁয়ের দলের সঙ্গে গিয়ে কালু সর্দার ঢুকেছিল জঙ্গলে। জায়গা মতো মন্তর দিয়ে বেঁধেও দিয়েছিল, কিন্তু মন্তর কাজ করে লেখলাই হঠাৎ করি একটা বাঘ ঝাঁপায় পড়লি কালুর উপর। খাবার এক খায়ে মুখের বাঁ দিকের মাংস তুলে নিয়েছিল। চোখটাও গেল ওর সাথে, বাঁচার আশা ছিল না। গোসাবা হাসপাতালে 1 মাস মৃত্যুর সঙ্গে লড়ে বেঁচে ফিরল বটে, কিন্তু ভুলের মাসুল দিতে হয়েছিল কালুকে। ভুলের মাসুল কেন? কিসের ভুল? তা কি বলা যায় কর্তা? মন্তরের ভুল, বনবিবির পূজার চুক, কত কিছু তো হতে পারে না কর্তা। তবে শোনা কথা,
কালু জঙ্গলে ঢোকার আগে নেশা করছিল। যেদিন জঙ্গলে বাঁধনের কাম থাকে কর্তা, সেদিন অনেক নিয়ম পাল্টি হয় গো, নেশা করা যায় না। বুঝলাম। তার মানে কালু অপবিত্র হওয়ায় মন্তর কাজ করেনি। তারপর ও আর করে না বাউলের কাজ? না কর্তা। কেন? ভয় ঢুকে গিয়েছিল? না গো, খুঁতা মানুষ দি এ কাম হয়নি গো। তাছাড়া ওর মন্তরের উপরই সবার বিশ্বাস চলে গেছিল যে। এখন ওই আমার সাথেই থাকে, হালে বসে, পেট চালাতি তো হবে। আমারও একটু ভরসা বটে। আর যাই হোক, গুণিন তো বটে, ক্ষমতা কি কিছুই নাই, কি বলেন কর্তা? সে তো বটেই। আর একটা কথা, ওই যে মেয়েটারে দেখলেন না কর্তা, ওর বরকে তো টেনে নিয়ে গেল দক্ষিণ রায় সেই দিনই, বুঝলেন গো। সনাতন ওই দলেই তো ছিল। কালুকে যখন জখম করি সনাতন রে ঘাড় কামড়ি ধরি জঙ্গলে টেনে নিয়ে গেল। ওরা কত খুঁজলে, তারপর পরদিন লাশ পাওয়া গেল খাঁড়ির মুখে গো। সে কি ভয়ানক দৃশ্য, পেটের নিচটা খাবলে খেয়ে নিছে। এই জন্যই তো পুতুল কালুরে একদম দেখতে পারে না, কয় আমার বরটাকে তো ওর জন্যই বাঘের পেটে জাতি হলো। এরা তা রাগ হবারই তো কথা না কর্তা? সেই জন্যই দেখছি পুতুল সারাক্ষণ আড়ষ্ট হয়ে হালের দিকে পেছন করে বসে আছে। সাবধান কথা, একটু ধরে বসেন। আপনার লাগে নাই তো? না লাগেনি, কিন্তু কি হলো ব্যাপারটা? হঠাৎ নৌকোটা ঝাঁকুলি খেলো কেন? কোনো কিছুতে ধাক্কা লাগলো নাকি? আমি দেখছি কর্তা, আপনি সাবধানে বসেন। এই কালু, কি হইল? নাও খাড়াইলি কেন? লদি কাঁদিছে গো। আর এগুলো যাবে লাই, বিপদ হবে। নদী কাঁদছে মানে? নদী আবার কাঁদে নাকি? বিশ্বাস না হয় তো শুনেন। এই হালের মাথায় আপনার কানটা চেপে ধরেন, শুনেন। কই দেখি। হেই বাবা বদর পীর, হেই মা বনবিবি, রক্ষা করো, হে বিপদ থেকে বাঁচাও, আমি তোমার পূজা মানত করছি। কিন্তু এই রাতের অন্ধকারে এইভাবে নৌকা দাঁড় করিয়ে রাখলে ভালো হবে কি? এইখানে তো মনে হচ্ছে নদীর জল খুব গভীর, আর দুপাশেই তো ঘন জঙ্গল। আপনি সইয়ের ভেতর বসেন কথা, এখানে ভাটা আছে, জোয়ার এলেই নাও ছেড়ে দিব। বদর পীর বাবা, এই বদর পীর বাবা, চলেন কথা, চলেন ভেতরে চলেন। এই পুতুল, অন্ধকারে তুই কি করতাছিস? কলাইয়ের বাটিতে চারটি মুড়ি খাচ্ছি দাদা। ও কি ইসমাইল, নদীর পাড়ে মনে হচ্ছে কেউ যেন দাঁড়িয়ে আছে। দেখো, মনে হচ্ছে কেউ যেন দুলছে। হায় আল্লাহ, ই কোথায় না বিড়ালে গো কালু, এ যে গো সনাতনের বাঘমুড়ি, কি সর্বনাশ! এ জায়গা ভালো না। ও সর্দার, নাও খোলো, আগায় চলো। বাঘমুড়ি কি ইসমাইল? এহেনে তো সনাতনের বাঘ খাইছিল। ওই তো তার জামা দিয়ার নিশান। এরে বাঘমুড়ি কয় কথা। এ জায়গা ভালো না। কি কইলে দাদা? এহেনেই আমার স্বামীকে নিয়েছিল। আমার স্বামী এখানেই আছে। আমি আসতেছি গো। পুতুল, যাস নে। কি সর্বনাশ হলো গো, এ তুমি কি করলে বনু বিবি? কালু সর্দার, তাড়াতাড়ি নাও, পাড়ে ভিড়াও। এ কি কালু, তুমি এই সময় কি মন্ত্র পড়ছো? মা বনু বিবি, তোমার বাল্যকে লোভনে থাকে যেন মনে, শত্রু দুশ্মন চাপা দিয়ে রাখো,
ঘরের কোণে। ইসমাইল, ইসমাইল, তুমি এদিকে এসো, এদিকে এসো। দেখো দেখো দেখো, ও পুতুল পুতুল পাড়ে উঠে পড়েছে। ওর স্বামীর জামা দেওয়া খুঁটিটাকে ধরে হাহাকার করে কাঁদছে। দেখো দেখো, একবার দেখো। বাঘ! পুতুলকে পুতুলকে বাঘে ধরেছে। ইসমাইল, কালু, কিছু একটা করো, তোমরা তাড়াতাড়ি যাও, বাঁচাও পুতুলকে। পুতুলকে বাঁচালে বনবেবী বাঁচাবে কথা, আমাদের কিছু করার নাই। চোখ খুলেন কর্তা, বাঘ পাইলে গেছে। পুতুলের মনে হচ্ছে এখনো পরানটা আছে। কালু, কালু, পাড়ে নাও ভিড়াও, গোসাবা হাসপাতালে নিয়ে গেলে বেঁচে যাবে আমাদের স্বামী হারা বুইনটা। এইবার ঘটনাটার শেষটা বলি। বহু দুর্ভোগ কাটিয়ে সেবার বাড়ি ফিরেছিলাম। পুতুলকে অচৈতন্য রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরদিন গোসাবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কালুগুনিন অবশ্য অনেক লতা পাতা জড়িপুটি দিয়ে প্রাথমিক শুশ্রূষাটা করেছিল। রহস্যময় লোকটাকে ভাবলেই কেমন যেন সব কিছু অবিশ্বাস্য স্বপ্ন মনে হয়। বাড়ি ফিরে তিমিরদার কাছে চমকপ্রদ খবরটা শুনে আমার তো সারাটা শরীরটা কেমন অপ্রাকৃতিক অনুভূতিতে একবারে শিরশির করে উঠেছিল। সফল অভিযানের পর ফিরে এসে তিমিরদা শুনিয়েছিল ঘটনাটা। জঙ্গলে একটা পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল ওই ঘটনার কদিন পর। বাঘটার বাঁ চোখের উপর দিয়ে একটা শৌচালো লাঠি গিঁথে গিয়েছিল একবারে মাথা পর্যন্ত। চোখের মণিটা ছিল না, লাঠির আঘাতে বোধহয় খুলে পড়ে গিয়েছিল, ক্ষতস্থানে পচন ধরে গিয়েছিল। আমি যতদিন বাঁচব এই ঘটনাটা ভুলব না। বিজ্ঞান মনস্ক শিক্ষিত হলেও কয়েকটা প্রশ্ন কিন্তু আমাকে আজও তাড়া করে বেড়ায়। কালু এ সময় মন্তর পড়ে কি বাঘকে ডেকে এনেছিল? পুতুলের হাত দিয়ে বাঘের চোখ উপড়ে খতম করে কি নিজের দুর্ভাগ্যের বদলা নিয়েছিল? চোখের বদলা চোখ, এজন্যই কি ওখানে নৌকা দাঁড় করিয়েছিল? সবটাই কি পূর্ব পরিকল্পনা অনুযায়ী, নাকি সবটাই ছিল সনাতনেরই বদলা, নিজের মৃত্যু? এসবের উত্তর কে দেবে? শুনতে থাকুন রেডিও অর্ডার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।